বেকারদের হাতে লালিপপ তুলে দেওয়া হলো। একটা লোক মাটি কাটতে আসলো, দিনে কত টাকা দাও? 400 টাকা। তো একটা শিক্ষিত ছেলে পাবে 50 টাকা দৈনিক। মৌলবাদী মানসিকতার একটা অংশকে এটা পোষণ করতে হচ্ছে মমতা ব্যানার্জিকে টাকার বিনিময়ে, জনগণের ট্যাক্সের টাকায়। স্যার, আপনাদের মাধ্যমে স্বাগত। স্যার, আমরা দেখলাম পশ্চিমবঙ্গের যে বাজেট যেটা হলো, সেই বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে নতুন বাংলার যুবসাথী বলে যে প্রকল্প, সেখানে বেকার যুবকদের 1,500 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন যে কর্মসংস্থানের বিকল্প হিসেবে কতটা গ্রহণযোগ্য এই 1,500 টাকা ভাতা? তুমি লালিপপ বোঝো? বেকারদের হাতে লালিপপ তুলে দেওয়া হলো। কেন বলছি? তুমি এ রাজ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকে এই মুহূর্তে কত লক্ষ লোক নথিভুক্ত? প্রায় 42 লক্ষ লোক। ভাতা কত টাকা ডিক্লেয়ার হলো? আমি পরিসংখ্যানটায় আসি প্রথমে। 500 কোটি টাকা, 5,000 কোটি টাকা, অর্থাৎ 1500 টাকা করে 5,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট করলে 27,77,777 জন ছেলে মেয়ে মাধ্যমিক পাস 21 থেকে 41 বছরের এর মধ্যে টাকা পাওয়ার কথা। প্রশ্ন হলো যে আপনি যে মানুষগুলোকে, ইয়াংল্যান্ড, ভারত তো এখন ইয়াংল্যান্ড নাকি? পশ্চিমবঙ্গ ভারতের অংশ, প্রচুর যুবক যুবতী, বৃদ্ধ বয়সের লোক সংখ্যা কম। এই মানুষগুলোকে আপনি কি চাইছেন? কিছু টাকা দিয়ে নিজের দলের ক্যাডার পরিণত করে রাখা, ভিক্ষাবৃত্তি বা পরজীবী করে রাখার কৌশল নিতে, অর্থনীতিতে, নাকি এদেরকে দেশ গঠনের জন্য অগ্রণী ভূমিকা যাতে নিতে পারে তার জন্য এদের হাতে কাজ তুলে দিতে? কোনটা? আপনি প্রথম পদটা নিলেন, এই যে 1500 টাকা করে মাত্র 27,77,777 জনকে তিনি দেবেন বলেছেন। কারা তারা? সেই বখাটেরা যারা তার দলের ঝান্ডা নিয়ে কাজ করবে, অর্থাৎ এটা ঘুষ। দ্বিতীয়, রাজ্যে আয় কোথায়? মদ, ট্রাফিক থেকে জোর জুলুম করে টাকা তোলা, বিভিন্ন চাপ সৃষ্টি করে দিনকে দিন গাড়ি বের করা দায় হয়ে গেছে আমাদের। এছাড়া আয়ের জায়গাটা কোথায়? আমরা জানি আয় সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, যাদের ট্যাক্সের উপরে একটা সরকার দাঁড়িয়ে থাকে। আর থাকে মধ্যবিত্ত চাকুরেদের এবং এমএসএমই, ছোট ছোট দোকান থেকে যে জিএসটি বাবদ টাকাটা আসে। তুমি ছোট দোকানে গেলে কোন দোকান থেকে জিএসটি স্লিপ দিয়ে মালপত্র কেনো বলো তো? সব জায়গায় তো ওই সাদা কাগজের চিরকুট, অর্থাৎ ট্যাক্স ফাঁকি দেওয়া, মনিটরিং করার কিচ্ছু নেই, কেউ নেই। দ্বিতীয়, সরকারি চাকুরি এখানে নেই। যারা দেখছো মগডালে বসে থাকা পার্ট টাইমার, স্যাট, কন্ট্রাকচুয়াল, এরা তো নিশ্চয়ই ট্যাক্স দেবে না। আর যে কটা বেঁচে কুচে থাকা কর্মচারী আছে পার্মানেন্ট, স্থায়ী, তাদের ডিএ এত কম যে তাদের যে প্রফেশনাল ট্যাক্সটা, যেটাকে বলে সংক্ষেপে পি ট্যাক্স, সেটাও সরকার পায় না, অন্য রাজ্য যেগুলো পায়। তাহলে সরকারের আয় বলতে মদ বিক্রি আর ট্রাফিক থেকে টাকা তোলা। আর খরচ কোনগুলো? খরচ হচ্ছে ভাড়েমা ভবানী, যেখানে পারছো লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের 80,444 কোটি টাকা অলরেডি ঋণ নিয়ে ফেলেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, যেটা 2 লক্ষ কোটি টাকা ছিল সেটা 8.16 লক্ষ কোটি টাকা দাঁড়িয়ে গেছে ধার। অর্থাৎ 2 লক্ষ কোটি টাকায় আমরা যখন জানতাম প্রতি ছোট্ট শিশুটি জন্মাচ্ছে 50-60 হাজার টাকা ঋণ নিয়ে, আজকে সে সংখ্যাটা কোথায় দাঁড়ালো? স্যার, এবারে যে বাজেটে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা, যেটা প্রকল্পে যে বৃদ্ধি হলো টাকা, যেখানে হচ্ছে সাধারণের জন্য 1500 টাকা, এসসি এসটিদের জন্য 1700 টাকা, এটা কি শুধু আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে একটি মাস্টার টোক, নাকি যে রাজ্যের ভঙ্গুর অর্থনীতিতে আরো চাপ? কোনটা? এই লক্ষ্মীর ভান্ডার। আমি বলছি দেখো, লক্ষ্মীর ভান্ডার একটি সামাজিক প্রকল্প। ডোল সামাজিক প্রকল্পকে প্রথমে আলাদা করো, প্রান্তিক মহিলাদের জন্য টাকা তুলে দেওয়া, এটা মমতা ব্যানার্জি নতুন করেনি। বহু আগে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাল্লি বাহানা হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, মমতা ব্যানার্জি যেটা করেছে, সব শ্রেণীর মহিলাকে ঘুষ দিয়ে, সামাজিক প্রকল্পের আড়ালে ঘুষ দিতে গিয়ে, তাদের সশস্তিকরণের নামে ঘুষ দিতে গিয়ে এটাকে কেচিয়ে দিয়েছে। কেন আমি তোমায় বলি, লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা এই মুহূর্তে এ রাজ্যের সব নারীরা পায়, সব শ্রেণীর নারীরা পায়। তুমি জানো
অর্থাৎ যে মহিলা একটা লিপস্টিক খরচা করে 1500 টাকার বেশি দাম দিয়ে, সেই মহিলাও লক্ষ্মী ভাণ্ডারটা নেয় বা রাজ্য দেয়। এটা নিশ্চয়ই তার সামাজিক আপলিফমেন্টে কাজে লাগে না। আমি বলছি সামাজিক প্রকল্প দুর্বল সেক্টরকে আপনি দিচ্ছেন, দিন না, সবাই দুহাত তুলে দেবে। আপনি 2.742 করোড় উপভোক্তা তৈরি করেছেন, 1700-1500 টাকা দিতে গিয়ে রাজকোষে 42,500 কোটি টাকা এই মুহূর্তে দিতে হচ্ছে। কোথা থেকে আসবে টাকাটা বলো তো? কোথা থেকে আসবে? যদি এটা উইকার সেকশন মহিলাদের জন্য দিতেন, যাদের নিড বেস, সত্যিকারে তো 1500 টাকা 1700 টাকা গ্রামে মাসে বিশাল একটা টাকা। কাদের জন্য? যারা ওই গুচ্চির ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় 2 কোটি 3 কোটি টাকা দামের, মহুয়া মৈত্রের মতন, তাদের জন্য নয়। দিনান্তে দিন খাওয়া যারা তাদের স্বামীর কাছে হাত পাততে পারে না, কারণ তাদের একদম নিম্ন আয়ের লোক, তাদের দিন না। আপনি সার্বিকভাবে দিলেন, দিয়ে ভোট রাজনীতিটা করলেন। এই যে ভোট রাজনীতিটা করা, তার দুটো অ্যাসপেক্ট। একটা হলো, দেখো এগুলোকে বলে কি জানো ইকোনমিক্সে, কেনসিয়ান মাল্টিপ্লেয়ার প্রসেস। কিরকম? কেনসিয়ান একজন অর্থনীতিবিদ খুব সুন্দর একটা বুদ্ধি খাটিয়েছিলেন, যে এমন কিছু টাকা গরিব মানুষকে, সাধারণ মানুষকে দাও, সে বাঁচবেও না মরবেও না। ধরো একজন মহিলাকে চাকরি দিলে পরে সে আর্থিক দিক থেকে ডেভেলপ হয়ে তার সন্তান, তার আত্মীয় স্বজনকে, তার জেনারেশনকে দাঁড় করাবে, তারা আবার দাঁড় করাবে। যেমন আমি চাকরি পেয়ে আমার ভাইদের পড়িয়েছি, এখন তারাও একটা আপলিফ্ট জেনারেশন, আমিও, তাই তো? কিন্তু যখনই তুমি সেটা না করে তাকে একটা সাইকেল ধরিয়ে দিলে, 2 বছর সাইকেলটা থাকবে, 3 বছর থাকবে, অর্থাৎ শর্ট টার্ম ডেভেলপমেন্ট, যাতে সে মরবেও না বাঁচবে না, তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে। মমতা ব্যানার্জি এটা চাইছে। এই যে দেখবে যেখানে যেখানে ভোট হয়, মমতার দল হেরে গেলে পরিষ্কার বলে, লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব। বিভিন্ন জায়গায় সাগরদিঘির নির্বাচনে হেরে যাওয়ার পরে সেখানে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছিল, করেনি? বহু জায়গায় যেখানে বিজেপি জিতেছে, লক্ষ্মী ভান্ডার বন্ধ। আমি সেদিনকেও দেখছিলাম পেপারে একটা খবর, লক্ষ্মী ভান্ডার বন্ধ। হাইকোর্ট প্রশ্ন করেছে লক্ষ্মী ভান্ডার বন্ধ করেছেন কেন। অর্থাৎ তৃণমূল নেতাদের প্রকাশ্যে বলতে শোনা যায়, ভোট দেবেন না, লক্ষ্মী ভান্ডার পাবেন না, যেন লক্ষ্মী ভান্ডারটা ওর বাপের টাকা দিয়ে চলে। শুনতে খারাপ লাগছে কথাটা, আমার সাংবিধানিক, আমি বলছি তাও। এই যে তার মানে লক্ষ্মী ভান্ডার, সরস্বতী ভান্ডার, নারায়ণ ভান্ডার, এগুলো সামাজিক আপলিফমেন্টের জন্য মমতা ব্যানার্জি দিচ্ছে না, দিচ্ছে তার ভোট ব্যাংকটাকে পুষ্ট করতে, তাতে তার রাজ্যের অর্থনীতি নষ্ট হয়ে যাক, তাতে তার কোনো ভূক্ষেপ নেই। তো এবারের বাজেটে যে সিভিক ভলেন্টিয়ার বা আশা কর্মী, এদের যে সাম্মানিক যে বাড়ানো হলো, 1000 টাকা করে বাড়ানো হলো, সেক্ষেত্রে প্রশ্ন এই যে বাড়ানো এই টাকাটা, সেক্ষেত্রে কি এদের স্থায়ী নিয়োগের পথকে রুদ্ধ করে দিচ্ছে? স্থায়ী নিয়োগ তো বন্ধই, প্রফেশনাল রিক্রুটমেন্ট হবে না, স্যাট দিয়ে দিয়েছে লালিপপ। তা তোমার হাই স্কুলের শিক্ষক নিয়োগ পার্মানেন্ট করবো না, 500 শিক্ষক। আচ্ছা, তুমি 500 শিক্ষকও হবে না, 1000 টাকার কন্ট্রাকচুয়াল। তুমি দেখোনি যে বিভিন্ন জায়গায় মানে একটা লেবারের থেকেও কম দাম ইয়েতে 5,000 টাকার শিক্ষক দিয়েছে। এই যে 1,500 টাকা বেকারদের দেওয়া হলো, দিনে 50 টাকা। আচ্ছা, তোমার বাড়িতে একটা লোক মাটি কাটতে আসলো, দিনে কত টাকা দাও? 400 টাকা। তো একটা শিক্ষিত ছেলে পাবে 50 টাকা দৈনিক। কতটা সরকার কতটা জনবিরোধী হতে পারে অচিরে বুঝে যাও। দ্বিতীয়, উন্নয়ন, এই ডোল করতে গিয়ে আমরা যেটা বারবার বলছি, ডোল অনুদান নির্ভর অর্থনীতি করতে গিয়ে আপনি ভোট ব্যাংকটাই অন্তত এগিয়ে থাকতেও পারেন, ভোটের রাজনীতিতে আপনি ফার্স্ট বয় হতেই পারেন, কিন্তু উন্নয়নের দৌড়ে, পরিকাঠামো উন্নয়নের দৌড়ে, রাজ্যের অর্থনৈতিক সাবলীলতার দৌড়ে, সাবালকত্বের দৌড়ে আপনি ফেল বয় হয়ে থাকবেন, লাস্ট বয়। তাই হয়েছে আজকে রাজ্যে। এই সব করতে গিয়ে ST/SC থেকে শুরু করে, তোমাকে আমি একদম ধরে ধরে শোনাচ্ছি, ST/SCর ফান্ডিং, ST/SC OBC সামাজিক প্রকল্প, ভারত সরকার স্বাধীন হওয়ার পরে এই প্রকল্পগুলো চালু করেছিল। সেই প্রকল্পে গত ফিনান্সিয়াল ইয়ারে 8,218 কোটি 21 লক্ষ টাকা থেকে আজকে কমে গিয়ে 6,915 কোটি 37 লক্ষ টাকা দাঁড়ি করিয়েছে। ভাবতে পারছো? তুমি মহিলাদের সুরক্ষা, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, নিকাশি ব্যবস্থা, নগর উন্নয়ন থেকে শুরু করে
তুমি ক্ষেত মজুরদের যে 4,000 টাকা করে দেওয়ার কথা, এমনকি পরিযায়ীদের ডেকে পাঠিয়েছিলেন, আসো ভাই পরিযায়ীরা, গলায় গলায় ধরি 5,000 টাকা করে নাও, সেটা এই বাজেটে নেই। তারপরে স্থায়ী ডেভেলপমেন্টের পার্টটা তো তোমাকে হইতে হবে, তাই হচ্ছে রাজ্যের। স্যার এই উত্তরবঙ্গ উন্নয়ন এবং এই যে আদিবাসীদের যে উন্নয়ন, তা নিয়ে কি বলবেন এই বাজেটে? দেখো, তুমি খুব সঠিক কথা বলেছো। মাদ্রাসা শিক্ষার জন্য 5,713 কোটি টাকা, পশ্চিমাঞ্চল উন্নয়ন, এটা আদিবাসী এলাকা, 810 কোটি টাকা মাত্র, সুন্দরবনে 641 কোটি টাকা মাত্র, উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গ সারা পশ্চিমবঙ্গের 25% জমির মালিক, মোট পশ্চিমবঙ্গের জনসংখ্যার 18% জনসংখ্যা ওদের, সেই উত্তরবঙ্গে ডেভেলপমেন্টের জন্য দিয়েছে 920, মাদ্রাসার জন্য 5,713, উত্তরবঙ্গের জন্য 920 কোটি টাকা। অর্থাৎ আমি হিসাব করে দেখছিলাম 500 যদি মাথা পিছু সেটা ডিভাইড করো, মাথা পিছু ডিভাইডেশন করলে 500 সামথিং পড়ছে। এমনকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রককে 1,000 কোটি টাকা দিয়েছে, ডিভাইড করলে জনগণ পিছু সেই অঙ্কটা দাঁড়াচ্ছে মাত্র 5 টাকা 80 পয়সা। এটা হচ্ছে উন্নয়ন। এই যে প্রান্তিক আদিবাসী মানুষদের উন্নয়নের সাথে একটা রাজ্য সরকার অ্যাডজাস্ট করে নিয়েছে, উন্নয়নটাকে এমন জায়গায় নিয়েছে যে 1,72,11,010 জন লোক, তারা মাথা পিছু সারা বছর উন্নয়নে মাত্র 534 টাকা করে পাবে, আর তাদের দপ্তর পাবে মাথা পিছু 5 টাকা 8 পয়সা করে। যেখানে মাদ্রাসা শিক্ষা, সেই শিক্ষার জন্য দেওয়া হচ্ছে 5,000-6,000 কোটি টাকা। কারণ এই শ্রেণীটার মাদ্রাসা করে দেখো, মাদ্রাসায় কারা পড়ে? টোটাল মুসলিম সমাজের 10% লোক মাদ্রাসায় পড়ে কিনা আমার সন্দেহ আছে। মুসলিমরা এখন আধুনিক শিক্ষা শিক্ষিত, এমনকি ওরা রামকৃষ্ণ মিশনে পাঠায়, মাদ্রাসায় পাঠাতে চায় না, একটু সচেতন মুসলিম। তাহলে যেই শিক্ষাটায় তাদের সম্প্রদায়ের লোক ডিনাই করছে, সেই শিক্ষাটা আপনি ঢালছেন, কারণ আপনাকে অ্যাপিসমেন্টটা করতে হবে, আপনাকে বোঝাতে হবে তোমাদের এই জরাগ্রস্ত শিক্ষা ব্যবস্থা, যেটা ধর্মীয়করণে একটা শ্রেণী অন্ধের মতন সেই শিক্ষা ব্যবস্থাকে মানে, তাদের সেই মৌলবাদী শক্তি, সবাই নয়, সেই মৌলবাদী মানসিকতার একটা অংশকে এটা তোষণ করতে হচ্ছে মমতা ব্যানার্জিকে টাকার বিনিময়ে, জনগণের ট্যাক্সের টাকায়। নাহলে ভাবো, একটা জনপদ 24% জমির মালিক তারা, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের মোট ভূখণ্ডের 24% টিম্বার ট্যুরিজম সাপ্লাই করে, 72 থেকে 73% জল বিদ্যুৎ পশ্চিমবঙ্গে সাপ্লাই করে ওরা, সেখানে তুমি দিচ্ছ মাথা পিছু 534 টাকা করে। এই যে এটা করার একটাই কারণ, আর বেকারদের তুমি ধরিয়ে দিচ্ছ পার ডে 50 টাকা করে, নাও বিড়ি খাও। হ্যাঁ, এটা তো তাই। এই যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই যে বাজেটটা, এই বাজেটের ভবিষ্যৎটা কি? বা বিরোধীরা তো বলছে যে ভোট কেনার বাজেট হয়েছে, বা এটা কি তৃণমূল সরকারের রিটার্ন টিকিট হিসেবেও দেখা যেতে পারে? রিটার্ন কি না কি সেটা তো সময় বলবে। ইতিমধ্যে বিজেপি অন্নপূর্ণা ভান্ডার 3,000 ইয়ে করেছে। দেখো, তৃণমূল তখনই হারবে যখন বিরোধীরা শুধু এই দান খয়রাতি সামাজিক প্রকল্পের দিয়েই ক্ষান্ত হবে না, এর বাইরে এইসব দিয়েও স্থায়ী ডেভেলপমেন্ট করা যায়, ইন্ডাস্ট্রি করা যায়, 60-এর 50-এর দশকের বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনা যায় শিল্পায়নের মাধ্যমে। কারণ জনগণও জানে যে মহিলারা, তুমি ভাবছো 1,700 টাকা করে নিচ্ছে, তারা জানে না যে আমাকে 1,700 টাকা 1,500 টাকা দিচ্ছে, আমার সন্তানটা তো বেকার, বিকালবেলা রাত্রিবেলা তার সন্তানের মুখে দিকে তাকাতে পারে না, উচ্চশিক্ষিত বেকার ঘরে পড়ে আছে, অন্য রাজ্যে গিয়ে কামলা খাটছে প্রাণ হাতে নিয়ে। তিনি তো জানেন, কিন্তু তিনি বিকল্প পাচ্ছেন না। বিরোধীরা যদি এত কিছু সামলে নিয়েও বলতে পারেন যে আমরা অর্থনৈতিক স্থায়ী ডেভেলপমেন্ট করব, তোমার ঘরের সন্তান যাতে আর ভাতার উপরে দাঁড়িয়ে না থাকে, তুমি করেছো ভালো, তার জন্য স্থায়ী ইন্ডাস্ট্রি করব, চাকরির জায়গা তৈরি করব, কর্মসংস্থানের বৃহৎ সেক্টর তৈরি করব বাংলা, তাহলে আমি মনে করি তৃণমূল এইসব ভাতা দিয়েও টিকতে পারবে না। জনগণকে বিকল্পটা বোঝাতে হবে বিরোধীদের। শুধু ভাতা আমি দেব 3,000, জনগণ তার বাইরে গিয়ে জানতে চাইছে ভাতার তো একটা শেষ আছে, আমার সন্তানদের চাকরির কথা তোমরা কি বলছো, বলো, তুমি অবশ্যই ভোট পাবে। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी।
यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4,000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।